হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আপনাদের সবাইকে ইংরেজি পত্রিকার মাধ্যমে ইংরেজি শেখার ক্লাসে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আপনারা জানেন যে 5ই নভেম্বর 2024 সালের আমেরিকার ইলেকশনের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তো ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান দলের মেজরিটি মানে ভোট পাওয়ার কারণে তাদের যে সিনেট সেখানেও রিপাবলিকানরা বেশি, এবং তাদের যে নিম্নকক্ষ কংগ্রেসের যে নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভস সেখানেও সিনেটদের সংখ্যাধিক্য। তারা যে কোনো আইন পলিসি বা যে কোনো কিছু বাস্তবায়নে তাদের একক কর্তৃত্ব থাকবে। তো এই আর্টিকেলে আমরা দেখব যে তার যে নতুন সরকার, সেই সরকারের গুরুত্বপূর্ণ দপ্তরগুলো সে কাকে দিচ্ছে, এবং সেখানে সে কিন্তু খুব একটা বাধার সম্মুখীন হবে না সিনেট থেকে অথবা নিম্নকক্ষ থেকে। তো চলুন আমরা আজকের মূল আর্টিকেলে চলে যাই, যেখানে আজকের আর্টিকেলে আমরা দেখব যে ইসরায়েলের সাথে ট্রাম্পের সম্পর্কটা কেমন হবে, যেটা আসলে আমাদের মুসলিম বিশ্বের একটা কনসার্নের বিষয়। আমরা জানি গত এক বছরে প্রায় 50,000-এর বেশি ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে ইসরায়েল বাহিনী। তো এই বিষয়টা বাইডেন তো মাঝে মাঝে তাদেরকে তো সবসময় হেল্প করে, কিন্তু অনেক তাদেরকে সমালোচনাও করতো বা করার জন্য যাতে যুদ্ধটা না বাড়ে এরকম কথা বলতো। ট্রাম্প কী করবে আমরা দেখব। উইথ ট্রাম্প ক্ষমতায় আসার সাথে সাথেই অলরেডি স্মল ইউএস ডিস্টেন্স, অর্থাৎ আমেরিকার সাথে যে পরিমাণে দূরত্ব আছে উইথ ইসরায়েলের সাথে টু ভ্যানিশ, সেটা দূর হয়ে যাবে। তার মানে আমেরিকার সাথে ইসরায়েলের তো নর্মালি কোনো দূরত্ব নাই, দুইটা বন্ধু রাষ্ট্র, তাদের দুই দেশের ঐতিহাসিক সম্পর্ক। সেই সম্পর্কের মাঝখানেও বাইডেন তার দলের যারা কট্টর বামপন্থী তাদের চাপের কারণে অনেক ক্ষেত্রে এই হত্যাযজ্ঞকে তারা সাপোর্ট করে না, অথবা নীরবভাবে বা খুব ভদ্রভাবে ইসরায়েলকে বোঝানোর চেষ্টা করে যুদ্ধটা যেন এসকেলেট না করে, ফার্দার আরও ছড়িয়ে না পড়ে। এই ছড়িয়ে পড়াটা মানে বন্ধ করার জন্য যেই কথাবার্তা, সেটা হচ্ছে ডিস্টেন্স। বলতেছে ট্রাম্প ক্ষমতায় আসার সাথে সাথেই অলরেডি স্মল ইউএস ডিস্টেন্স, আমেরিকার সাথে যেই পরিমাণে সামান্য দূরত্ব আছে উইথ ইসরায়েল টু ভ্যানিশ, সেটা কমে যাবে। টু ব্যানিশ মানে হচ্ছে আমরা জানি ব্যানিশ অর্থ হাওয়া হয়ে যাওয়া, ব্যানিশ অর্থ কোনো কিছু নাই হয়ে যাওয়া, দূর হয়ে যাওয়া। এইখানে অর্থাৎ ইসরায়েল আমেরিকার যে ডিস্টেন্স সেটা দূর হয়ে যাবে ট্রাম্প আসার সাথে সাথে। তার মানে আজকের আর্টিকেলে আমরা দেখব যে ট্রাম্প আসার সাথে সাথে, যেহেতু ট্রাম্প আমরা পরবর্তীতেও আগেও দেখছি যে তারা ইসরায়েল প্রো, এখন ট্রাম্প যে যাদেরকে আপনার অ্যাম্বাসেডর বানাচ্ছে অথবা ইসরায়েল রিলেটেড ইস্যুগুলো যারা করবে, তাদের সবাইকেই ইসরায়েলের যাতে সুবিধা হয় সেরকমভাবে সে তার সব কিছু সাজাচ্ছে। ফর মোর দেন ইয়ার, এক বছরের বেশি সময় ধরে দ্য ইউনাইটেড স্টেটস হ্যাজ স্টেডফাস্টলি ব্যাকড ইসরায়েল ইন ইটস গাজা ওয়ার। বলছে গত, এই যে আমরা জানি যে সম্ভবত 2023 সালের অক্টোবর বা আগস্ট, যাই হোক এই সময় 7 তারিখে সম্ভবত আপনার হামাস আক্রমণ করছিল আপনার ইসরায়েলে। সে আক্রমণে 1100 বা 1000-এর মতো আপনার ইসরায়েলি মানুষ মারা গেছে, সিভিলিয়ানস মারা গেছে, এবং 200-এর মতো হোস্টেজ যুদ্ধবন্দী করে হামাস নিয়ে আসছে, এবং তারপরে থেকে যুদ্ধটা লাগছে। এবং গত এক বছরে গাজার সাধারণ মানুষ, লক্ষ লক্ষ মানুষ আপনার কী হয়েছে, গৃহহীন হয়েছে, আহত হয়েছে, এবং 50,000-এর বেশি মানুষ অলরেডি মারা গেছে। এটা রেকর্ডে আছে, এছাড়া তো সংখ্যা আরও বেশি। সেটাই বলছে দ্য ইউনাইটেড স্টেটস হ্যাজ স্টেডফাস্টলি, আমেরিকা স্টেডফাস্টলি অর্থ হচ্ছে কোনো কিছু মানে দৃঢ়চেতাভাবে অথবা কনফিডেন্টলি অথবা শতভাগ ব্যাকড ইসরায়েলকে সাহায্য করেছে, পিছন থেকে সাহায্য করেছে ইন ইটস গাজা ওয়ার, গাজা যুদ্ধে, ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধে। গত এক বছর ধরে আমেরিকা হ্যাজ স্টেডফাস্টলি ব্যাক মানে সাপোর্টেড ইসরায়েলকে সাপোর্ট করছে। হোয়াইল কোয়াইটলি কাউন্সেলিং রেস্ট্রেন্ট, তাদের এই সাহায্যটা, এই যে হ্যাজ ব্যাকড ইসরায়েল, এই সাহায্যটা মাঝে মাঝে কোয়াইটলি নীরবে ভদ্রভাবে কাউন্সেলিং রেস্ট্রেন্ট, মাঝে মাঝে সামান্য তিরস্কারও করেছে। মাঝে মাঝে দেখছেন আপনারা, বলছে যে বাইডেন কিন্তু কয়েকবার বলছে যে ইন্ডিপেন্ডেন্ট ফিলিস্তিনি রাষ্ট্র ছাড়া, মানে দ্বিরাষ্ট্র ছাড়া, দুইটা রাষ্ট্রের থিওরি ছাড়া আসলে এই সমস্যার সমাধান না। অর্থাৎ বাইডেন কিছু কিছু জায়গায় আসলে ইসরায়েলকে কিছু তিরস্কারও করছে তার দলের পার্টি ম্যানের চাপে।
তো সেই বিষয়টা এখানে বলছে। উইথ ডোনাল্ড ট্রাম্পস রিটার্ন, ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার সাথে সাথে দ্য নিউয়েন্স উইল ব্যানিশ। নিউয়েন্স হচ্ছে এই যে ডিস্টেন্স, এই যে কাউন্সিলিং রেস্ট্রেন্ট, কোয়াইটলি কাউন্সিলিং রেস্ট্রেন্ট, বন্ধুকে মাঝে মাঝে ভদ্রভাবে তিরস্কার করা লাগে না, সেই তিরস্কারটাও আর করবে না। তার মানে তারা আরও কাঁচা যুদ্ধে ভায়োলেন্ট হবে। উইথ ট্রাম্পস রিটার্ন, ট্রাম্পের ক্ষমতায় আসার সাথে সাথে নিউয়েন্স উইল ডিস্টেন্স, অর্থাৎ এই দুই দেশের এই সামান্য যে দূরত্বটা আছে, নিউয়েন্স শব্দটা অনেকটা এখানে আপনার ইসের মতো বসছে, আপনার স্মল ডিস্টেন্সটা এখানে নিউয়েন্স। তো নিউয়েন্স শব্দটা আমরা এখানে দেখব। নিউয়েন্স শব্দটা হচ্ছে ফাইন ডিস্টিংশন, সামান্য পার্থক্য, এই যে স্মল ডিস্টেন্স যেটা বলছে। তারপর বলছে সাফটল ডিফারেন্স, সামান্য পার্থক্য। এখানে বলছে সাফটল ডিফারেন্স ইন অর্ডার, শেড অফ মিনিং, এক্সপ্রেশন, সাউন্ড, কোনো কিছুর মধ্যে সামান্য পার্থক্য। যেমন দুজন শিল্পী গান গাচ্ছে, আপনি বিচারক হিসেবে আছেন, আপনি দেখলেন যে দুইজনের রেজাল্টটা নিউয়েন্স ডিফারেন্স। হি ওয়াজ ফেমিলিয়ার উইথ দ্য নিউয়েন্সেস অফ লোকাল ডায়ালেক্ট, অর্থাৎ সে পরিচিত ছিল অথবা সে জানতো যে স্থানীয় যেই ভাষা, আঞ্চলিক ভাষার সামান্য যে পার্থক্য সেটা সে জানতো। নিউয়েন্স হচ্ছে লিটল ডিফারেন্স, সামান্য পার্থক্য, এখানে সামান্য ডিস্টেন্স। অর্থাৎ আমেরিকার সাথে যে নিউয়েন্সটা আছে, যে দূরত্বটা আছে, সামান্য পার্থক্য আছে, আমেরিকার ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার সাথে সাথে সেটাও লাঘব হয়ে যাবে, ব্যানিশ হয়ে যাবে। অলদো হিজ হাঙ্গার, বলছে যদিও, হিজ মানে ডোনাল্ড ট্রাম্পের কথা বলতেছে, তার হাঙ্গার ফর ডিল মেকিং, অর্থাৎ কিন্তু ট্রাম্পের একটা বিষয় আছে, সে বন্ধু হোক শত্রু হোক সবার সাথেই রাষ্ট্রীয় বিষয় যে কোনো কাজে সে তার দেশের লাভটা দেখে, ডিলটা দেখে, ডিল মেকিং। অর্থাৎ অলদো হিজ হাঙ্গার ফর ডিল মেকিং মেক্স হিম লেস প্রেডিক্টেবল, কিন্তু তারপরও বলছে ডোনাল্ড ট্রাম্প এত কট্টর একজন আমেরিকান, এত বেশি ক্ষুধা দেশের জন্য, সে কিন্তু যে কোনোভাবেই লাভ হইলেই মানে তাকে, সে যেহেতু আমেরিকা ফার্স্ট থিওরিতে চলে, তার এত কিছু সত্ত্বেও ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসলেও সামান্য পার্থক্য বেনিশ নাও হইতে পারে। কারণ হচ্ছে যে হাঙ্গার ফর ডিল মেকিং, সে মানে সে তার আমেরিকা ফার্স্ট, ডিল মেকিং মেক্স হিম লেস প্রেডিক্টেবল। আমেরিকার এই ট্রাম্পকে প্রেডিক্ট করা যায় না, সে আসলে কোনো দেশের সাথে শতভাগ কোনো কিছু করবে লাভ ছাড়া, সেটা খুবই আনপ্রেডিক্টেবল। এখানে যারা লেস প্রেডিক্টেবল বলছেন, সেই লেস প্রেডিক্টেবল হচ্ছে আনপ্রেডিক্টেবল অনেকটা। প্রেডিক্ট থেকে PREDICT, প্রেডিক্ট একটা বার, তো এটার সাথে অ্যাবল বসে প্রেডিক্টেবল। প্রেডিক্টেবল হচ্ছে কোনো কিছু ভবিষ্যৎবাণী করা যায়, ভবিষ্যৎ সম্পর্কে অনুমান করা যায়, কিন্তু ডোনাল্ড ট্রাম্প হচ্ছে লেস প্রেডিক্টেবল অথবা আনপ্রেডিক্টেবল। তাকে সে কী করবে সেটা আমরা খুব একটা অনুমান করতে পারবো না। ডোনাল্ড ট্রাম্প আনলাইক, এটা একটা প্রেপোজিশনাল ফ্রেজ এখানে বসাইছে, অন্যান্য, আনলাইক মতো অন্যান্য, আনলাইক এভরি আদার রিসেন্ট প্রেসিডেন্ট, অর্থাৎ সাম্প্রতিক সময়ের আমরা জর্জ ডব্লিউ বুশ দেখেছি, আমরা বিল ক্লিন্টন দেখেছি, আমরা বারাক ওবামা দেখেছি, এবং আমরা জো বাইডেন দেখেছি। এই সাম্প্রতিক সময়ে যে প্রেসিডেন্ট আছে তাদের ছাড়া ট্রাম্প তাদের মতো নয়, এরকম বোঝাচ্ছে। আনলাইক, তাদের মতো নয়। ট্রাম্প হ্যাজ নেভার কমিটেড টু আ ফুললি সভরিন ইন্ডিপেন্ডেন্ট প্যালেস্তানিয়ান স্টেট। বলছে এই ট্রাম্প অন্য যে প্রেসিডেন্টগুলোর নাম বললাম তাদের মতো নয়, তারা সবাই এই সব প্রেসিডেন্টই কিন্তু এই আমরা কি বলে মধ্যপ্রাচ্যের এই সমস্যা সমাধানে সবাই বলছে দ্বিরাষ্ট্র নীতি, দুইটা রাষ্ট্র হয়ে গেলে হয়, একটা ফিলিস্তিন রাষ্ট্র, একটা ইসরায়েল রাষ্ট্র। তো এই সব প্রেসিডেন্ট এই মতে, কিন্তু ট্রাম্প এই মতের না। ট্রাম্প হ্যাজ নেভার কমিটেড, ট্রাম্প কখনোই বলে নাই এ ফুললি সভরিন ইন্ডিপেন্ডেন্ট ফিলিস্তিনিয়ান স্টেট, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ফিলিস্তিন স্টেট, ফিলিস্তিনিদের যেই দীর্ঘদিনের দাবি 75 বছর ধরে, সেটা সম্পর্কে ট্রাম্প কখনোই কমিট করে নাই। কমিট হচ্ছে কোনো কিছু বিশ্বাস করা, বিলিভ করা, সেটা কিন্তু ট্রাম্প কখনো বিশ্বাস করে না। হি লিডস আ রিপাবলিকান পার্টি, ট্রাম্প লিডস, সে নেতৃত্ব দেয় বা প্রধান, রিপাবলিকান দলের প্রধান। সো প্রো ইসরায়েল, অর্থাৎ এই রিপাবলিকানরা খুব বেশি ইসরায়েলপন্থী। এত ইসরায়েলপন্থী যে, এত ইসরায়েল ব্যাক্ট যে, অথবা এত ইসরায়েলকে সাপোর্ট করে যে, সাম লোকাল অফিসেস, অর্থাৎ আমেরিকার কিছু স্থানীয় অফিস অথবা তাদের নেতাকর্মীরা হ্যান্ডেড আউট, বিলি করেছে
ইসরায়েলি ফ্ল্যাগস, ইসরায়েলের ফ্ল্যাগ পর্যন্ত তারা বিক্রি করেছে অ্যালংসাইড ট্রাম্প ইয়ার্ড সাইন্স, ট্রাম্পের ইয়ার্ড সাইনের পাশাপাশি। তো ট্রাম্পের ইয়ার্ড সাইন জিনিসটা আপনি ডিকশনারিতে খুঁজলে পাবেন না। বিষয়টা হচ্ছে ট্রাম্পের এটা হচ্ছে ট্রাম্প, আপনারা দেখবেন যে ট্রাম্পের বিভিন্ন বক্তব্যে এরকম একটা জিনিস ট্রাম্পের সামনে লেখা আছে, মেক আমেরিকা গ্রেট এগেইন, ট্রাম্প এই কালার। তো বলছে যে এই ট্রাম্প এমন একটা রিপাবলিকান পার্টির নেতা যে পার্টিটা অনেক বেশি ইসরায়েলকে, এত বেশি ইসরায়েল প্রো মানে হচ্ছে ইসরায়েলকে সাপোর্ট করে, যে স্থানীয় তাদের যে ট্রাম্পের অফিস আছে তারা বিলি করছে, ইসরায়েলি ফ্ল্যাগও বিলি করছে ভোট চাওয়ার জন্য অ্যালংসাইড ট্রাম্প ইয়ার্ড সাইন। ট্রাম্পের ইয়ার্ড সাইনের পাশাপাশি ইসরায়েলি ফ্ল্যাগও তারা করছে, তার মানে বোঝাচ্ছে যে আমরা ইসরায়েলপন্থী। তো ফার ক্রাই ফ্রম প্রেসিডেন্ট জো বাইডেন, এবং এটা খুবই ভিন্ন চিত্র প্রেসিডেন্ট জো বাইডেনের চাইতে। তো ফার ক্রাই বিষয়টা হচ্ছে আমরা দেখব কমপ্লিটলি ডিফারেন্ট ফ্রম সামথিং, কোনো জিনিস থেকে সম্পূর্ণ ভিন্ন হইলে আমরা বলি ফার ক্রাই। দিস ফ্ল্যাট ইজ ফার ক্রাই ফ্রম দ্য হাউস দে হ্যাড বিফোর, আগে তাদের যে বাড়িটা ছিল, তো দিস ফ্ল্যাট এই ফ্ল্যাটটা ইজ ফার ক্রাই, তার চেয়ে অনেক ভিন্ন। আমি যদি বলি আমার বর্তমান লাইফ আগের লাইফের চেয়ে অনেক ভিন্ন, তাও কিন্তু আমি এটা আপনার এক্সপ্রেশনটা দিয়ে বলতে পারবো, এটা একটা ইডিয়ম। যেমন আমার মাই কারেন্ট সিচুয়েশন ইজ ফার ক্রাই দ্যান মাই পাস্ট সিচুয়েশন। এটাই বলছে ইসরায়েলের এই মানে আপনার ডোনাল্ড ট্রাম্প এমন একটা রিপাবলিকান পার্টির নেতা, তারা রিপাবলিকান পার্টিটা এমন একটা পার্টি যারা খুব বেশি ইসরায়েলকে সাপোর্ট করে, এবং এমন সাপোর্ট করে যে কিছু স্থানীয় অফিস তারা ভোট চাওয়ার জন্য ট্রাম্পের যে ইয়ার সাইনের পাশাপাশি ইসরায়েল ফ্ল্যাগ পর্যন্ত বিলি করছে। এটা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন। কারণ হচ্ছে হুজ সাপোর্ট ফর ইসরায়েল, অর্থাৎ এই আপনার বাইডেন ইসরায়েলকে সাপোর্ট করার জন্য মোকাবেলা করতে হয়েছে বাইডেনকে ফায়ার্স ক্রিটিসিজম, তীব্র সমালোচনার মোকাবেলা করতে হয়েছে ফ্রম দ্য লেফট অফ হিজ ডেমোক্রেটিক পার্টি, তাদের পার্টির বামপন্থীদের কাছ থেকে। অর্থাৎ ডেমোক্রেটিক পার্টি যারা লেফট বা যারা মানে সংস্কারপন্থী, তারা আসলে এই সাপোর্টটাকে মেনে নেয়, সমালোচনা করছে, যেটা ট্রাম্পের বেলায় হবে না। ট্রাম্পের দলের সবাই প্রো ইসরায়েল। অ্যান্ড হোয়াইলস বাইডেন্স 2 অ্যাম্বাসেডর্স টু ইসরায়েল, এবং আরও বলতেছে যে বাইডেনের 2জন অ্যাম্বাসেডর আমরা জানি রাষ্ট্রদূত, বাইডেনের যে দুইজন অ্যাম্বাসেডর আছে ইসরায়েলে, যারা আমরা জানি এক দেশ থেকে আরেক দেশে অ্যাম্বাসেডর নিয়োগ দেওয়া হয়। তো আমেরিকার অ্যাম্বাসেডর 2জন যারা ইসরায়েলি ছিল, তারা 2জনই ছিল জিউইশ আমেরিকানস, মানে ইহুদি বংশোদ্ভূত আমেরিকানস, হুড অকেশনালি নাজ প্রাইম মিনিস্টার বেঞ্জামিন নেতানিয়াহু। তো নাজ শব্দের অর্থটা আমরা দেখব। নাজ অর্থ হচ্ছে আপনার টু জেন্টলি পুশ অর টাচ সামওয়ান অর সামথিং স্পেশালি টু গেট দেয়ার অ্যাটেনশন, কাউকে মাঝে মাঝে মনোযোগ আকর্ষণ করার জন্য খোঁচা দেওয়া। She nudged my elbow when she saw her friend enter the restaurant, অর্থাৎ ভদ্রমহিলা তার কনুই দিয়ে ধাক্কা দিল যখন ভদ্রমহিলা দেখলো তার বন্ধু রেস্টুরেন্টে ঢুকছে। এইখানে নাজ শব্দের অর্থ হচ্ছে এই 2জন জিউইশ আমেরিকান যে আছে তারা উড ওকেশনালি নাজ, মাঝে মাঝে এই নেতানিয়াহুকে বিভিন্ন বিষয়ে পরামর্শ দিত, যেহেতু তারা খুব ক্লোজ। এই জিউস আমেরিকানসরা নেতানিয়াহুর খুব কাছে ছিল, ভালো মন্দ পরামর্শ দিত, বলতো না আর এত বৈশ্বিক অবস্থা ভালো না, যুদ্ধ করার কারণে যুদ্ধটা বেড়ে যাচ্ছে, এগুলো পরামর্শ দিত। ট্রাম্পস পিক ইজ এভাঞ্জেলিক্যাল খ্রিস্টিয়ান পাস্টর। তো এখানে বলছে ট্রাম্প কাকে নিছে, এই অ্যাম্বাসেডর হিসেবে আগে তো ছিল জিউইশ আমেরিকানস 2জন, এখন এই ট্রাম্প অ্যাম্বাসেডর কাদেরকে নিচ্ছে? একজন এভাঞ্জেলিক্যাল খ্রিস্টানদের বিভিন্ন ব্রাঞ্চ আছে, এভাঞ্জেলিক্যাল খ্রিস্টান, ক্যাথলিক খ্রিস্টান, রোমান খ্রিস্টান, এভাবে আপনারা দেখবেন। তো বলছে ট্রাম্প এমন একজন খ্রিস্টান নিয়েছে, এভাঞ্জেলিক্যাল পাস্টর তো ধর্মযাজক নিয়েছে, যার হচ্ছে মাইক হাকাবি, এ ফর্মার গভর্নর, যিনি একজন আগে গভর্নর ছিলেন, হু সিজ বিবলিক্যাল রিজন টু চ্যাম্পিয়ন ইসরায়েল। বলছে
আচ্ছা, এই চ্যাম্পিয়ন ইসরায়েল মানে হচ্ছে ইসরায়েলকে সাপোর্ট করা অথবা ইসরায়েলকে বিজয়ী করা অথবা ইসরায়েল রাষ্ট্রকে সমুন্নত রাখা, হ্যাঁ, পরাধীন রাখা মানে স্বাধীন রাখা, সমুন্নত রাখা। তো এই লোকটা যার নাম হচ্ছে মাইক, এই লোকটা একজন অ্যাভাঞ্জেলিক্যাল খ্রিস্টান। তো অ্যাভাঞ্জেলিক্যাল খ্রিস্টানরা তাদের যে ধর্মগ্রন্থ আছে সেখান থেকে তারা আসলে একটা একটা বয়াত নেওয়া আছে, তাদের একটা দীক্ষা নেওয়া আছে যে তারা বিশ্বাস করে যে তাদের যে বাইবেলে লেখা আছে যে ইসরায়েল রাষ্ট্রকে কী রাখতে হবে, সারা জীবন সাপোর্ট করতে হবে আমেরিকাকে, ইসরায়েল রাষ্ট্রকে ধ্বংস হতে দেওয়া যাবে না। তার মানে ট্রাম্প এমন একজনকে নিচে ইভ্যাঞ্জেলিক্যাল খ্রিস্টান নেওয়ার কারণে এখন ইসরায়েল আরও বেশি সাপোর্ট পাবে। আদার ট্রাম্প নমিনিজ, ট্রাম্প আরও যাদেরকে নমিনেশন করেছে অথবা সে তার ইয়েতে নিয়েছে, নতুন ক্যাবিনেটে নিচ্ছে, তারা হচ্ছে ইনক্লুড সিনেটর মার্কো রুবিওকে নিয়েছে, এ হক অন ইরান, যিনি হচ্ছে কট্টর ইরান বিরোধী, ইরানের সমালোচক। এখানে হক অন ইরান অর্থ হচ্ছে ইরানের সাথে রাষ্ট্রীয় বা বাণিজ্যিক যত চুক্তি আছে সেগুলোর বিরুদ্ধে যেই লোকটা, ইরানপন্থী নয়, ইরানের সমালোচক, তো কট্টর সমালোচক। তো ইরানের সমালোচক হইলে আবার ইসরায়েলের ইস্যু আসে কেন? ইরানের সমালোচক হইলে আমরা জানি যে হিজবুল্লাহ এবং হামাস এগুলো ইরান ব্যাকড। এই কারণে যদি ইরানের সমালোচক যেহেতু মার্কো রুবিও, তার মানে এই মার্কো রুবিওর মাধ্যমে ইসরায়েলিরা আরও সুবিধা পাবে। তার মানে ডোনাল্ড ট্রাম্প যাদেরকে নমিনেশন নিচ্ছে সবাই হচ্ছে প্রো ইসরায়েল। তো রুবিও হচ্ছে অ্যাজ সেক্রেটারি অফ স্টেট, তাকে খুব গুরুত্বপূর্ণ আমেরিকার আমরা যেটা বলি পররাষ্ট্র সচিব, সেক্রেটারি অফ স্টেট, খুব গুরুত্বপূর্ণ পদ। তো বলতেছে আমেরিকার পররাষ্ট্র সচিব হিসেবে রুবিওকে নেওয়া হয়েছে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ পদে রিপ্রেজেন্টেটিভ ইলিস স্টেফানিককে নেওয়া হয়েছে, হু মেড ওয়েভস বাই assailing universities হ্যান্ডলিং অফ প্রো প্যালেস্টাইনিয়ান প্রোটেস্ট। তো আমরা জানি আমেরিকার 7-8টা ইউনিভার্সিটিতে আপনার এই ফিলিস্তিনিয়ান সাপোর্টার্স যারা আছে, ফিলিস্তিন দেশের স্বাধীনতার কামী যারা আছে, তারা কিন্তু ইউনিভার্সিটিতে আন্দোলন করছে। তো তাদের আন্দোলনের এই যে অ্যাসেইলিং ইউনিভার্সিটিস, তারা আন্দোলন করে ইউনিভার্সিটিগুলোর সমালোচনা করছে এই লোক। তার মানে উনিও আপনার অনেকটা ইসরায়েলপন্থী। তাকে নেওয়া হয়েছে অ্যাজ ইউএস অ্যাম্বাসেডর টু দ্য ইউনাইটেড নেশনস, অর্থাৎ জাতিসংঘে অ্যাম্বাসেডর হিসেবে, আমেরিকার অ্যাম্বাসেডর হিসেবে আরেকজন প্রো ইসরায়েল হিসেবে আপনার স্টেফানিককে নেওয়া হয়েছে। দে আর লাইক মোর প্রো ইসরায়েল দ্যান মোস্ট ইসরায়েলিস। বলছে এই দুজন লোক অনেক ইসরায়েলি সমর্থকদের চাইতে বড় ইসরায়েলি। সেড ফ্রিডম্যান এই কথা বলছে, ডিরেক্টর অফ দ্য এই ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড জায়নিস্ট স্ট্র্যাটেজি। জায়নিস্ট স্ট্র্যাটেজি এটা হচ্ছে একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের যিনি ডিরেক্টর, পরিচালক ফ্রিডম্যান বলছে যে আমাদের কোনো চিন্তা নাই, এটা একটা ইহুদিদের একটা প্রতিষ্ঠান, জায়নিস্ট স্ট্র্যাটেজি। বলছে আমাদের যেই দুইজনকে নেওয়া হয়েছে পররাষ্ট্র সচিব হিসেবে স্টেট ডিপার্টমেন্টের, আর আরেকজন অ্যাম্বাসেডর টু ইউএন, জাতিসংঘ। আমরা জানি যে জাতিসংঘ অনেক সমালোচনা করে ইসরায়েলিদের, এই যে 50,000 হত্যা করছে, এগুলোর গণহত্যা হিসাবে জাতিসংঘের মহাসচিব বলছে। এই কারণে এখন কিন্তু এগুলো প্রভাব ফেলবে, যেহেতু অ্যাম্বাসেডর আমেরিকার এখন এই ইসরায়েলের বেশি আরও সাপোর্ট করবে। মনে হয় এখানে বলছে ফ্রেডম্যানের কথা বলতেছে। তো ফ্রেডম্যান হচ্ছে আমরা জানি একজন পরিচালক এই প্রতিষ্ঠানের। তো তিনি বলতেছে যে আমি আশা করেছিলাম ট্রাম্প টু টেক অ্যান আমেরিকা ফার্স্ট অ্যাপ্রোচ। আমেরিকা এমন একটা স্ট্র্যাটেজিতে আগাবে, এমন একটা লক্ষ্যে আগাবে, যে লক্ষ্যটা হবে এইমড এট রিডিউসিং ইউএস মিলিটারি রিসোর্সেস, অর্থাৎ আমেরিকার যে মিলিটারিতে বিনিয়োগ সেটা কমিয়ে আনবে, অ্যান্ড রিফোকাসিং অন কাউন্টারিং চায়না, এবং চায়নাকে মোকাবেলা করবে, চায়নাকে টেক্কা দিবে। এটার অর্থ হচ্ছে বাইডেন ব্যাপকভাবে ব্যর্থ হয়েছে আপনার চায়নাকে বিট করতে। চায়না
অর্থনৈতিকভাবে বাণিজ্যিক দিক দিয়ে পৃথিবীর বিভিন্ন দিকে তার প্রসার আমেরিকা থেকে বেশি করে ফেলছে। এখানে কাউন্টারিং বলতে চায়নার সাথে যুদ্ধ করবে না। কাউন্টারিং অর্থ হচ্ছে গত 4 বছরে 2020 সালের পরে আপনার এই বিভিন্ন অর্থনৈতিক পলিসিতে চায়না কিন্তু বিনিয়োগ বাড়াচ্ছে বিভিন্ন দেশে। তাদের দেশের প্রোডাক্ট সরাসরি আমেরিকাতে ঢুকতে গেলে যে শুল্ক যে চ্যালেঞ্জ পড়ছে, চায়না কী করছে আবার পাশের দেশের মাধ্যমে এগুলো রপ্তানি করছে, হুইচ মিনস বোথ এম্পাওয়ারিং ইসরায়েল। তো বলছে অর্থাৎ যদি আমেরিকা ফার্স্ট নীতিতে আগায় তাহলে এম্পাওয়ার ইসরায়েলের জন্য ইসরায়েল আরও বেশি সুসংগঠিত হবে, শক্তিশালী হবে, তাদের শত্রুদের সাথে যুদ্ধ করতে পারবে। অ্যান্ড এনকারেজিং ইটস নর্মালাইজেশন উইথ আরবস, এবং আমেরিকার আরবদের সাথে মানে সম্পর্কের উন্নয়ন হবে, নর্মাল হবে। কেন উন্নয়ন হবে? কারণ সে তো মিলিটারিতে বিনিয়োগ কমায় দিবে। আর ইসরায়েল কিভাবে শক্তিশালী হবে? যদি সে চায়নাকে মোকাবেলা করে, কারণ তখন ইসরায়েল একটু বিজনেস বেশি করবে। এই বিষয়গুলো হয়তো এখানে এইভাবে দেওয়া আছে। দের ইজ এ রিয়েলি ট্রেমেন্ডাস প্যারাডিজম শিফটিং পটেনশিয়াল ইন এ নাম্বার অফ রেলমস। বলছে ব্যাপক একটা পরিবর্তন আমরা কিছু কিছু ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন হবে ট্রাম্প সরকারে আসার পরে। তো ট্রেমেন্ডাস অর্থ আমরা জানি বিশাল, প্যারাডিজম শিফটিং বলতে এখানে বলছে প্যারাডিজম সিগনিফিকেন্ট চেঞ্জ, বড় ধরনের পরিবর্তনকে বলে প্যারাডিজম শিফট। ইন এ ওয়ে পিপল থিঙ্ক অ্যান্ড ওয়ার্ক উইদিন এ ফিল্ড ডিসিপ্লিন অর স্টাডি। ইট ক্যান অলসো রেফার টু এ চেঞ্জ ইন দ্য প্রিভেলিং অ্যাটিটিউডস। বর্তমানের কোনো সিনারিওতে, বর্তমান চলমান সামাজিক কাঠামোতে ব্যাপক কোনো পরিবর্তন আসলে সেটাকে বলে ট্রেমেন্ডাস প্যারাডিজম শিফটিং। এখানে বর্তমান কাঠামোতে আমেরিকার বর্তমান দৃষ্টিভঙ্গি, আন্তর্জাতিক রাজনীতি বা তাদের দেশীয় রাজনীতি, ইসরায়েল ইস্যু, দ্যাট ইজ রিয়েলি ট্রেমেন্ডাস প্যারাডিজম শিফটিং। বলছে ব্যাপক পরিবর্তন হবে ইন এ নাম্বার অফ রেলমস, কিছু ক্ষেত্রে সাচ এজ অ্যাডভান্সিং রিজনাল কোঅপারেশন, বিশেষ করে তাদের আঞ্চলিক সহযোগিতায় আমেরিকা অনেক পরিবর্তন আনবে। অ্যান্ড পুটিং ম্যাক্সিমাম প্রেশার অন ইরান, এবং বাইডেন ইরানের উপরে অনেক প্রেশার আনবে। আমরা জানি নির্বাচনী প্রচারণায় বাইডেনের উপরে ইরানের বিভিন্ন গুপ্তচর দিয়ে মানে হত্যা করতে চাইছে, এরকম নিউজ আসছে। এন্ড অফ বাইডেন্স অ্যাপ্রোচ, অর্থাৎ বাইডেনের রাষ্ট্রীয় যে অ্যাপ্রোচগুলো সেগুলো এখন শেষ হয়ে যাবে। বাইডেন ফ্লিউ টু তেল আবিব অন অক্টোবর 2023, এই যে ডেটটা আমরা পাইছি 2023 সালের অক্টোবরে, গত বছর 23 সালের অক্টোবরে তেল আবিবে হামলা করে। তেল আবিবে বাইডেন ফ্লিউ এখানে ফ্লিউ অর্থ হচ্ছে উড়ে যাওয়া। বাইডেন যখনই শুনছে এই অক্টোবরের 23 তারিখে আপনার হামাস ইসরায়েলে হামলা করে, তখনই বাইডেন দ্রুত তেল আবিবে যায়। তেল আবিব মানে হচ্ছে আপনার নেতানিয়াহুর কাছে যায়। ডেজ আফটার হামাস, কয়েকদিন পরে হামাস আক্রমণের ইনফ্লিক্ট অ্যাটাক মানে হচ্ছে আক্রমণ করার পরে, ডিফিক্ট পরাজয়ের পরে, ইনফ্লিক্ট অ্যাটাক আক্রমণের পরে। ডেজ আফটার কয়েকদিন পরে হামাস আক্রমণের কয়েকদিন পরে বাইডেন বিমানে করে তেল আবিব যায়, অন ইসরায়েলকে অ্যাটাক অন ইসরায়েলে হামলার। এমব্রেসিং নেতানিয়াহু, সেখানে যায় নেতানিয়াহুকে জড়ায় ধরে। অ্যান্ড ডিক্লেয়ারিং হিমসেলফ এ প্রাউড সাপোর্টার অফ ইসরায়েল, এবং সে বলছে আমি ইসরায়েলের একজন সমর্থক। বাইডেন হ্যাজ সিন্স রিপিটেডলি ক্রিটিসাইজড নেতানিয়াহু, তারপরে থেকেই বাইডেন বারবার সমালোচনা করেছেন নেতানিয়াহুকে ফর দ্য হেভি টোল অন সিভিলিয়ানস, গাজায় সাধারণ মানুষের উপরে অনেক হত্যাযজ্ঞ চালানোর কারণে। ইন দ্য রিলেন্টলেস ওয়ার ইন গাজা, বিরামহীন যুদ্ধে গাজাতে। অ্যান্ড আনসাকসেসফুলি সট টু প্রিভেন্ট এ সেকেন্ড ইসরায়েলি ফ্রন্ট ইন লেবানন, এবং সিক টু প্রিভেন্ট, এবং দ্বিতীয় যুদ্ধ ইসরায়েল কিন্তু দুইটা যুদ্ধে জড়িত হয়েছে, একটা গাজার সাথে আর একটা হচ্ছে লেবাননের সাথে। এবং এই নেতানিয়াহুর আরেকটা ব্যর্থতা হচ্ছে সে আনসাকসেসফুলি সট টু প্রিভেন্ট এ সেকেন্ড ইসরায়েলি ফ্রন্ট। সেকেন্ড ইসরায়েলি ফ্রন্ট মানে ইসরায়েলের দ্বিতীয় যুদ্ধ ইন লেবানন, মানে লেবাননের সাথে দ্বিতীয় যুদ্ধ আটকাতে পারে নাই।